অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর জীবনবিজ্ঞানের যে সেকেন্ড ইউনিট টেস্টের প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নপত্রটি দেখো আমি তোমাদের সমাধান করে দেব। তো দেখো, তোমার প্রথমেই প্রশ্ন কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমেই দেখো বলছে সমতল দর্পণে পার্শ্বীয় পরিবর্তন দেখা যায় না, অর্থাৎ সমতল দর্পণে যেটা পাশে কোনো পরিবর্তন দেখা যায় না। দেখো এই যে বি, পি আর ডি, এগুলোকে যদি আমরা সমতল দর্পণে দেখি ঠিক উল্টোভাবে দেখতে হবে, যার কারণে দেখো এই ডব্লুটাকে কোনো পরিবর্তন হয় না, এই ডব্লুটা তোমার এখানে ঠিক হয়ে যাবে। ওকে, এরপরে বলছে দেখো একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 100 সেমি হলে চুম্বক দৈর্ঘ্য কত হবে। দেখো চুম্বক দৈর্ঘ্য বার করতে গেলে চুম্বক দৈর্ঘ্যকে 0.86 গুণ, অর্থাৎ 0.86 গুণ তোমাকে বাড়িয়ে দিতে হবে। ওকে, অর্থাৎ জ্যামিতিক দৈর্ঘ্যর সঙ্গে 0.86 গুণ করে যত পাবে, অর্থাৎ যদি এই 100-র সঙ্গে 0.86 আমি গুণ করা হয়, দেখবে এটা পাবো 8600, আর এখানে একটা শূন্য আসবে, অর্থাৎ দেখো 86 সেমি আসবে। এখানে কোনোটাই আমার নেই, দেখো এখানে 0.86 আছে, কিন্তু এখানে 86-র পরে দশমিক হবে। ওকে, তাহলে এখানে দেখো কোনোটিই নয়, এই উত্তরটা তোমার হবে। পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলো, দেখো পরিবেশ বান্ধব মানে পরিবেশের বন্ধু নয় এমন শক্তি যেটা পরিবেশের ক্ষতি করে দেবে, সেটাই তো পরিবেশের বন্ধু নয়। সেই এখানের মধ্যে কোন শক্তিটা পরিবেশের ক্ষতি করছে, সেটাই হচ্ছে দেখো পরিবেশ বান্ধব শক্তি নয়। এর মধ্যে দেখো জীবাশ্ম জ্বালানি হচ্ছে পরিবেশের ক্ষতি করছে, তাহলে জীবাশ্ম জ্বালানি হচ্ছে পরিবেশ বান্ধব শক্তি নয়, বাকিগুলো দেখো সব পরিবেশ বান্ধব শক্তি। মিধভেদী অঙ্কুরোদ্গম দেখা যায়, মিধভেদী অঙ্কুরোদ্গম দেখা যায় দেখো কুমড়োর বীজে। ওকে, আর এই বাকি মটর বীজ, ছোলা বীজ ও আমের বীজে হচ্ছে মিধবর্তী অঙ্কুরোদ্গম হয়। ওকে, এরপরে বলছে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিসরণ কোণ আপতন কোণ অপেক্ষা কী হবে, আপতন কোণ হবে বড়, আর যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করতো তখন হবে ছোট। ওকে, এরপরে বলছে ইলেকট্রিক হিটারের তারের কুণ্ডলী তৈরি হয় দেখো এই নাইকম তার দিয়ে। আশা করি এই যে 6টি টিক মার্ক কোশ্চেন আছে, এই 6টি কোশ্চেন তোমাদের কাছে খুবই সোজা। এরপরে দেখো কোশ্চেন দিয়েছে 2 নম্বর, একটি বাক্যে উত্তর দাও। বলছে দেখো কোন প্রতিফলনে প্রতিফলিত আলোক রশ্মিগুচ্ছ সমান্তরাল হয় না। এই যে কোন, এইখানটা বাদ হয়ে এখানে লিখবে বিক্ষিপ্ত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলন, বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মিগুচ্ছ সমান্তরাল হয় না। এরপরে 2 নম্বর বলছে দেখো ইলেকট্রিক কলিং বেলে কী ধরনের চুম্বক ব্যবহার করা হয়, এই কীটা বাদ হয়ে এখানে হবে তড়িৎ চুম্বক, তড়িৎ চুম্বক। ওকে, তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়, তাহলে এটাও সোজা। এরপরে বলছে দেখো ও আর এস এর পুরো নাম কি। দেখো এই কোশ্চেনটা তোমরা একদম ক্লাস 5 থেকে পড়ে আসছো, এটা তোমাদের কাছে খুবই সোজা। ওকে, তো ওআরএস এর পুরো নাম এবার তোমাদের ইংলিশেই লিখতে হবে। কি লিখবে, ওরাল রিহাইড্রেশন সলিউশন। দেখো ওরাল, ওকে, রিহাইড্রেশন, রিহাইড্রেশন, ঠিক আছে, রিহাইড্রেশন সলিউশন, সলিউশন। ওকে, ওরাল রিহাইড্রেশন সলিউশন, এইটা হচ্ছে ওআরএস এর পুরো নাম। ওকে, এরপরে দেখো 4 নম্বরের কোশ্চেন কি বলছে, মূলত অঞ্চলের কাজ কি। দেখো মূলত অঞ্চলের কাজ হচ্ছে মূল যখন মাটিতে প্রবেশ করে তখন এই মূলত অঞ্চল ওই যে শক্ত আঘাত থেকে বাঁচায়। অর্থাৎ তুমি এখানে কি লিখবে, মাটিতে মূল ঢোকার সময়, মাটিতে মূল ঢোকার সময়, ওকে, শক্ত আঘাত থেকে, শক্ত আঘাত থেকে বাঁচানো বা রক্ষা করা, ঠিক আছে, বাঁচানো, এটা হচ্ছে দেখো মূলত অঞ্চলের কাজ। ক্লিয়ার। 5 নম্বর বলছে দেখো বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে। এটা দেখো ক্লাস 7-এর তুমি খুব সহজেই দেখো 236 পাতাতেই পেয়ে যাবে, একবার দেখে নাও। দেখো দেখো এখানে দেখতে পাচ্ছ বায়োডাইভার্সিটি হটস্পট, তো এখান থেকে দেখো, এখান থেকে যদি তুমি এখানে লিখে দাও তোমার উত্তর হয়ে যাবে। কি, পৃথিবীতে এরকম বহু অঞ্চল আছে, অর্থাৎ পৃথিবীতে এমন এমন এই দেখো বিভিন্ন অঞ্চল আছে যেখানে বিভিন্ন, অর্থাৎ খুব বেশি প্রজাতির জীবেরা বসবাস করে। ওকে, আবার সেই সব অঞ্চলে সব প্রজাতির জীব পাওয়াও যায়, মানে ওখানে অনেক প্রজাতির জীব পাওয়া যাবে, আর কোথাও পাওয়া যায় না পৃথিবীতে।
এরকম অঞ্চলকে বলা হয় জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল, যাকে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। ওকে, অর্থাৎ পৃথিবীতে এমন এমন অঞ্চল আছে যেখানে বিভিন্ন প্রজাতির মানুষ বা বিভিন্ন প্রজাতির জীব বসবাস করে। ওকে, যে প্রজাতির জীবগুলো আর পৃথিবীর কোথাও পাওয়া যায় না, এই ধরনের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলিকে বলা হয় বায়োডাইভার্সিটি হটস্পট। এখানে দেখো অনেকগুলো বায়োডাইভার্সিটির হটস্পটের উদাহরণ আছে, তার মধ্যে দেখো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের, এই একটা দিলেও তোমার চলে যাবে। ওকে, এছাড়াও দেখো সিকিম, দার্জিলিং, ডুয়ার্স অঞ্চল, এত সব অঞ্চল আছে, একটি উদাহরণ দিয়ে দেবে, তোমার এটাও কমপ্লিট হয়ে যাবে। ওকে, এরপর দেখো এই 3-এর দাগের যে প্রশ্নগুলি তোমাকে করতে দিয়েছে, যে কোনো একটি প্রশ্নের কি বলছে, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখো সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য, এটা দেখো তোমার বইয়ের 33 পাতাতেই আছে। আর আলোর প্রতিফলনের দুটি সূত্র লেখো, এটাও দেখো তোমার বইয়ের 28 পাতায় আছে। ওকে, তাহলে এই দুটো প্রশ্নই খুবই সোজা, দেখে নাও একবার। প্রথমেটাই দেখো যে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের দুটি বৈশিষ্ট্য, এটা তুমি লিখতে পারো। দেখো আয়নায় গঠিত প্রতিবিম্ব ও বস্তুর মাপ সমান হয়। এছাড়া এখান থেকে দেখো আর একটা লিখতে পারো, কারণ যেহেতু তোমাকে দুটি বলেছে তাহলে এটা একটি। আর এখানে দেখো বস্তু থেকে আয়না ও আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হয়। এছাড়াও দেখো নিচে আর একটা আছে যে আয়নায় অর্থাৎ সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব সমশীর্ষ। এই তিনটে তুমি বৈশিষ্ট্য অনায়াসে তুলে দিতে পারবে। ওকে, আর 2 নম্বরে যে বলেছে দেখো আলোর প্রতিফলনের দুটি সূত্র লেখো, এটা দেখো একটি সূত্র যে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সমান হয়, এটা দেখো 1 নম্বর তোমার সূত্র হয়ে গেল। আর 2 নম্বর সূত্র দেখো ঠিক এখানেই আছে, এইটা হচ্ছে তোমার 2 নম্বর সূত্র। কি বলেছে, এখান থেকে তুলবে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও প্রতিফলকের উপর আপতন বিন্দুতে আঁকা অভিলম্ব একই সমতলে থাকে, এইটুখানি তুলে দিলেই তোমার এই দুটো সূত্র তুলে দেওয়া হয়ে যাবে। আশা করি এই দুটো সূত্র তোমাদের মুখস্থ আছে আর প্রশ্নটাও তোমাদের কাছে খুব। এরপর এই 4 নম্বর দাগের কোশ্চেনগুলো কী দিয়েছে, এখানে যে কোনো 4টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে বলেছে। তো দেখো প্রথমের প্রশ্নটা বলছে একটি পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে চুম্বকের উদাসীন অঞ্চল, জ্যামিতিক দৈর্ঘ্য, চুম্বক দৈর্ঘ্য চিহ্নিত করতে বলেছে। আশা করি কোন চিত্রটা তোমাকে আঁকতে বলেছে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা দেখো তোমার বইয়ের 42 পাতায় একবার দেখো। দেখো তোমাকে এই যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটা আঁকতে হবে। আর আঁকার পরেই দেখো তোমাকে উদাসীন অঞ্চল দেখো এইটা চিহ্নিত করতে বলেছে। তারপরে দেখো জ্যামিতিক দৈর্ঘ্য দেখো নিচেই দেওয়া আছে, জ্যামিতিক দৈর্ঘ্যটা ইঙ্গিত করে দেখিয়ে দিয়েছে। আর চুম্বক দৈর্ঘ্য দেখো উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত যে দৈর্ঘ্যটা থাকে তাকেই বলে চুম্বক দৈর্ঘ্য। এই চুম্বক দৈর্ঘ্যটা দেখো ড্যাশ 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 করে চিহ্নিত করে দিয়েছে, এইটা তোমাকে চিহ্নিত করে দিতে হবে। অর্থাৎ এই ছবিটা তোমাকে সুন্দরভাবে এঁকে দিতে হবে, ব্যাস। ওকে, এরপরে দেখো 2-এরটা বলেছে সমান্তরাল শিরাবিন্যাস কাকে বলে, উদাহরণ দাও। আর 2 নম্বর বিয়েরটা কী বলেছে, সুন্দরী গাছের শ্বাসমূলের বিশেষত্ব কী। অর্থাৎ সুন্দরী গাছের শ্বাসমূলটা কী করে, দেখো লবণাক্ত মাটিতে শ্বাস প্রশ্বাসের কাজ করে। তুমি সহজে লিখে দেবে লবণাক্ত মাটিতে কী হচ্ছে, শ্বাস প্রশ্বাসের কাজ করে। ওকে, অর্থাৎ শ্বাস প্রশ্বাস করে গাছকে বেঁচে থাকতে সাহায্য করে। এই সুন্দরী গাছের যে শ্বাসমূলটা হয় সেই লবণাক্ত মাটিতে এদেরকে রক্ষা করে। এটা তো খুব সোজা। 2 নম্বর বলেছে দেখো ওপরেরটা বলেছে দেখো সমান্তরাল শিরাবিন্যাস কাকে বলে, এর উত্তরটা দেখো তোমার বইয়ের 193 পাতায় আছে। ওকে, আর উদাহরণ হিসাবে কিভাবে, উদাহরণ দেখো কলা পাতা। ওকে, কলা পাতার যে শিরাবিন্যাসটা দেখবে সমান্তরাল। ওকে, আর এটাও খুব সোজা, বলবে যে কলা পাতার মূল শিরার পরে যে শিরাগুলো চলে গেছে সেগুলো সমান্তরালভাবে আছে, তাই কলা পাতার শিরার বিন্যাসকে বলা হয় সমান্তরাল শিরাবিন্যাস। ওকে, দেখো এইখানে দিতে হবে যে কলা পাতার মাঝখানে একটা শিরা আছে। দেখো মেন যে কলা পাতার মাঝখানে একটা শিরা থাকে, আর এই মাঝখানে শিরা দুপাশ থেকে সমান্তরালভাবে অনেকগুলি শিরা বেরিয়ে গেছে, সমান্তরালভাবে অনেকগুলো এভাবে শিরা বেরিয়ে গেছে। এই ধরনের শিরাবিন্যাসকে বলা হয় সমান্তরাল শিরাবিন্যাস। আর এখানে যে দেখো জবা পাতার যে চিত্রটা আছে, দেখো মূল একটা শিরা গেছে, তারপরে এক শিরা গেছে, আবার দেখো অসংখ্য ছোটো ছোটো শিরা গিয়ে জালের আকার করেছে, এটা সমান্তরাল শিরাবিন্যাস কিন্তু নয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো এর পরের কোশ্চেনটা কী বলছে দেখো, কয়লা ও জ্বালানি তেলে কোন শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ হয়ে থাকে। তাহলে এটা কোন শক্তি, দেখো কয়লা ও জ্বালানি তেল এগুলো হচ্ছে জীবাশ্ম থেকে তৈরি হয়। আর সমস্ত জীবাশ্ম অর্থাৎ পৃথিবীতে যে সমস্ত জীব আছে প্রত্যেকেই তার শরীরের শক্তি উৎপাদনের ক্ষেত্রে সৌরশক্তি কাজে লাগে। ওকে, সেই সৌরশক্তিটাই আবদ্ধ হয়ে মাটির নিচে
জমা থাকে। ওকে, তাহলে এইখানে তোমার কোন শক্তি হবে? এটা তোমার হবে সৌর শক্তি। তাহলে এটা খুবই সোজা যে কয়লা ও জ্বালানি তেলে সৌর শক্তি পরিবর্তিত হয়ে আবদ্ধ হয়ে আছে। খুব সোজা। বিয়েরটা বলছে দেখো জীবাশ্ম জ্বালানি শক্তি ব্যবহারের দুটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। এটা খুবই সোজা, এটা তুমি নিজেই লিখতে পারবে যে জীবাশ্ম জ্বালানির ফলে পরিবেশের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন সৃষ্টি হচ্ছে। এছাড়াও আরও কি বলতে পারবে? বলবে যে জীবাশ্ম জ্বালানি অর্থাৎ কয়লা ও জ্বালানি তেল ব্যবহার করার ফলে পরিবেশ দূষণ হচ্ছে, জীবকুল ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে এই রকমের তুমি ক্ষতিকারক প্রভাবগুলো তুলে দেবে। তাহলে এই দুটোও তোমার খুব সোজা। এরপরে দেখো 4 কোশ্চেনটা আমার কি বলছে, একটি বাল্ব একটি সুইচ অন অবস্থায় থাকতে হবে, মানে ছবিটা শুধু আঁকতে হবে। দুটি সেলের সাহায্যে অর্থাৎ দুটি ব্যাটারির সাহায্যে গঠিত একটা বর্তনী তোমাকে আঁকতে বলছে। ওকে, এইটা তোমাকে কি আঁকতে বলছে? এটা কিন্তু খুবই সোজা। এটা দেখো না করে আসার কিছুই নেই, এটা এতটাই সোজা যে দেখলেই তুমি অবাক হয়ে যাবে। দেখো এর উত্তরটা দেখতে হলে তুমি তোমার বইয়ের 53 পাতায় দেখো পেয়ে যাবে। আর যে বিয়ের যেটা একটা ছোট কোশ্চেন দিয়েছে দেখো কি বলছে, একটি তড়িতের কুপরিবাহী পদার্থের নাম কি? তড়িতের কুপরিবাহী পদার্থের নাম তো তুমি নিশ্চয়ই অনেক লিখতে পারো, যে কাঠ। অর্থাৎ যেটুকুর মাধ্যম দিয়ে, যেগুলির মাধ্যম দিয়ে তড়িৎ যায় না তাকে, অর্থাৎ আমি পেন, প্লাস্টিকের পেন বলতে পারি, কাগজ বলতে পারি, অনেক আছে। ওকে, তাহলে একটা উদাহরণ দিলেই হয়ে যাবে। আর 53 পাতায় দেখো, দেখো তোমাকে এই ধরনের একটা চিত্র আঁকতে হবে। দেখো একটি সুইচ তোমার এখানে দেখো অন অবস্থায় তুলতে হবে। এখানে দেখো 3টি সেল দিয়েছে, তোমাকে 2টি সেল বলেছে, অর্থাৎ এর মধ্যে একটি সেল খালি, এই যে চিত্রটা এখান থেকে এটা খালি, তুমি এই একটা সেল খালি বাদ দেবে। আর তোমাকে বলছে একটি বাল্ব, 2টি নয়, ফলে এখান থেকে একটা বাল্ব বাদ দিয়ে দেবে। অর্থাৎ এই একটা বাল্ব আঁকবে না, একটা সেলও আঁকবে না, এই দুটো বাদ, বাকি এই একটা টুনি, এই তার চলে যাবে, একটা সুইচের মতো আঁকবে, দুটো ব্যাটারি দেবে ঠিক এই মতো। এখানে যেমন একটা আছে এরকম তোমাকে দুটো, এখানে দেখো একটা, দুটো, 3টে ব্যাটারি আছে, দুটো ব্যাটারি আঁকবে, আর এইরকম তার দিয়ে শুধু এইভাবে একটা চিত্র তোমাকে এঁকে দিতে হবে। খুবই সহজ এই জিনিসটা। ওকে, এরপরে দেখো 5টা বলছে একটি আদর্শ মূলের চিহ্নিত চিত্র অঙ্কন করো। এ খুব সোজা একটা কোশ্চেন করেছে। একটা আদর্শ মূল আঁকতে হবে, কয়েকটা নাম তুলে দিতে হবে, ব্যাস সোজা। তো এটাও দেখো বুঝতে পারছো না তাই তো? দেখো তোমার বইয়ের 183 পাতাতে আছে। দেখো দেখো এই যে মূল দেখতে পাচ্ছ, এই ধরনের একটা তোমাকে আদর্শ মূল আঁকতে হবে। দিক থেকে আরও শাখা পোশাখা তুমি মূল এঁকে দেবে। ওকে, আর না আঁকলেও তোমার কোনো অসুবিধা নেই। এবার এই মূল এই ধরনের আঁকার পরে তোমাকে কিছু চিহ্নিত করতে হবে। যেমন এই যে এখানে টুপির মতো অংশ থাকে, এইটাকে বলা হয় মূলত্র অঞ্চল। ওকে, আচ্ছা এই যে এখান থেকে এখানে এই চিহ্নটা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এইটাকে বলা হয়, এটা ক্রমশ বেড়ে ওঠে, ওই জন্য এখানে তুমি এটা লিখে দেবে যে বর্ধনশীল অঞ্চল। ওকে, আচ্ছা এইখান থেকে এই যে এইটার যে দেখো রোম রোম আছে, এটা হচ্ছে মূলরোম অঞ্চল। মূলরোম অঞ্চল, খুব সোজা। আচ্ছা এই যে এখান থেকে এখানে এই যে অঞ্চলটা, এখানে বলছে এটা স্থায়ী অঞ্চল। ওকে, দেখো আর এই যে এটা, এটা হচ্ছে কি শাখা প্রশাখা মূল, বা এটা লিখে দেবে শাখা মূল। ওকে, আরও যেগুলো এখান থেকে এইগুলো এঁকে দিলে তুমি লিখবে প্রশাখা মূল। তাহলে এই ধরনের একটা মূল আঁকতে হবে, আর এই ধরনের কয়েকটা নাম লিখে দিতে হবে, ব্যাস তোমাকে 3 নাম্বার দিয়ে দেবে। তাহলে কত সোজা, বুঝতে পারছো? না করলেই তোমার বাড়িতে এসে বইটা দেখলে আফসোস হবে। তো একটু পরীক্ষার আগে মনোযোগ দিয়ে বইটা অবশ্যই দেখবে, তাই বাড়ি এসে যখন প্রশ্নটা দেখবে যে কত সোজা তোমার কাছে এই প্রশ্নগুলো। ওকে, এরপর দেখো 6 যে কোশ্চেন দুটো দিয়েছে, দেখো কি বলছে, আকর্ষণের পূর্বে চুম্বক আবেশ ঘটে, ব্যাখ্যা করো। অর্থাৎ তোমাকে এখানে শুধু লিখে দিতে হবে চুম্বক আবেশ কাকে বলে, এই তত্ত্বটা তুলতে পারলে তোমার হয়ে যাবে। দেখো এইটা তোমার বইয়ের 44 পাতায় দেখো। ওকে, দেখো একটু এখানে দেখতে পাচ্ছ, দেখো চুম্বক আবেশ কাকে বলে, এই তত্ত্বটাও তুলতে পারতে, অথবা তোমার এইটা তুললে খুব সুবিধা হবে। দেখো বলেছে দেখো আকর্ষণের পূর্বে আবেশ হয়, এখানে লেখা আছে দেখতে পাচ্ছ। তাহলে তুমি যদি এখান থেকে এইটা তুলে দাও তাহলেই তোমার তথ্যটা হয়ে যাবে, যে চুম্বক যখন কোনো চুম্বক পদার্থকে আকর্ষণ করে, তার আগে ওই চুম্বক পদার্থকে আবেশিত করে চুম্বকে পরিণত করে, তাই বলা হয় আকর্ষণের পূর্বে আবেশ হয়। ব্যাস এই তথ্যটা দিলেই হয়ে যাবে। ওকে, এরপরে দেখো তোমার সেট কোশ্চেন দিয়েছে তড়িতাবেশ বলতে কি বোঝো।
এর উত্তরটাও দেখো ঠিক চুম্বক আবেশেরই মতো তুমি তুলে দিতে পারবে, যে তড়িৎ যখন কোনো তড়িৎ পদার্থকে আকর্ষণ করে তখন ওই তড়িৎ পদার্থকে কি করে, তড়িতে আবেশিত করে। ওকে, তখন ওই তড়িৎ পদার্থটির মধ্যে তড়িৎ উৎপন্ন হয়, একে বলা হয় তড়িদাবেশ। ওকে, দেখো এই উত্তরটাও তুমি তুলে দিতে, আমি যেটা বললাম ওটাও লিখলে হবে, বা এই উত্তরটাও তুমি তুলে দিতে পারবে। দেখো, তো আশা করি এই ভিডিও তোমাদের অনেক উপকার আসবে, তোমাদের পরীক্ষাকে আরও উন্নত করতে তোমার অনেক সাহস নিয়ে আসবে। ওকে, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।